MDH দম আলু, ডাল তড়কা এবং মাশরুম মশলা। MDH দিয়ে রাঁধলে খাবার হবে মজাদার। MDH আপনাকে সর্বদা নতুন স্বাদ দিতে প্রতিবদ্ধ। নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা, সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি আজকের মেগা শো। সোজাসুজি স্বর্ণালীতে রবিবার মানেই মেগা ডিসকাশন, মেগা শো। এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা পশ্চিমবঙ্গে অদ্ভুত এক বিদ্বেষের চাষ হচ্ছে, আর সেটা শুধুমাত্র রাজনৈতিক ময়দানে নয়। কোন কোন ময়দানে তুলে ধরবো আজকের সোজাসুজি স্বর্ণালীতে। ঘণ্টাখানেকের হট্টমেলা নয়, আমার আপনার রায় নিয়ে খাপ পঞ্চায়েত নয়। সন্ধ্যে 7টা মানেই করা সত্যি কথা, যা হজম করতে সময় লাগে। যুদ্ধ হোক বা দুর্নীতি, অপরাধ বা চিটিংবাজি, ঘুরিয়ে নাক দেখাই না আমি, যখন তখন রং বদলাই না। আমি স্বর্ণালী, প্রশ্ন করি সোজাসুজি। গোটা পশ্চিমবঙ্গটাই হয়ে গেছে এখন বিদ্বেষবঙ্গ। সর্বত্র বিদ্বেষ, সর্বত্র লড়িয়ে দাও, মানে এর সঙ্গে তাকে। শুরু হয়েছিল যোগ্য অযোগ্য দিয়ে, আর এখন যেটা চলছে ভাষার সঙ্গে ভাষা, সিনেমার সঙ্গে সিনেমা, কবিতার সঙ্গে কবিতা, গানের সঙ্গে গান। পুরো গোটা পশ্চিমবঙ্গ বিদ্বেষবঙ্গ হয়ে রয়েছে, এবং বিদ্বেষবঙ্গ হওয়ার অ্যাডভান্টেজও কেউ কেউ নিচ্ছে, মানে সুবিধা নিয়ে নিচ্ছেন কেউ কেউ। যেরকম সাম্প্রতিক সময় আমি দেখলাম যে একজন খুব প্রতিবাদী একজন অভিনেতা, যিনি গায়ক হয়ে গেছেন, তিনি মঞ্চে উঠে প্রতিবাদের ভাষা বলার জন্য, গান গাওয়ার জন্য বেছে নিলেন সফট টার্গেট হিন্দুকে, হিন্দু ধর্ম বা হিন্দু সেন্টিমেন্টটাকে। অথচ তার একাধিক অভিযোগ রয়েছে, একাধিক তার বড় বড় বক্তব্য রয়েছে, সেগুলো নিয়ে তিনি নিজের ইন্ডাস্ট্রি সম্পর্কে একটা কথাও বললেন না। যদিও অনেকেই ময়দানে নেমেছেন যে তিনি অভয়ের সময় কোনো প্রতিবাদ করেননি, এখন মঞ্চে উঠে হঠাৎ করে রাজনৈতিক ব্যঙ্গ, রাজনৈতিক উস্কানি বা তার সঙ্গে হিন্দু ধর্ম সফট জিনিস, যেখান থেকে কোনো প্রতিবাদ আসবে না, তাকে তার টার্গেট করার কি মানে। শুধু তাই নয়, আমি অন্য জিনিসও দেখলাম। আমি দেখলাম সিনেমা, কোন সিনেমা রিলিজ করবে, কোন সিনেমা নয়, সেটাও ঠিক করে দেবে পশ্চিমবঙ্গের মুষ্টিমেয় কিছু মানুষজন। তারা ঠিক করবেন। তারা আবার নিজেরা বলেন যে কোনো ফ্যাসিস্ট সরকার ঠিক করতে পারে না কে কি দেখবে, কে কি পড়বে, কে কি খাবে। অথচ তারা ঠিক করতে পারেন পশ্চিমবঙ্গে কে কি দেখবে, কে কোন বই পড়বে, কে কোথায় যাবে, কার সঙ্গে যাবে, কে কি গান করবে, কে কি নাচ কবিতা লিখবে, কে কি নাচ করবে, কে কি নাটক করবে, কোন কোন নাটক মঞ্চস্থ হবে, কোন কোন নয়, কোনটা প্রপাগান্ডা, কোনটা প্রপাগান্ডা নয়। এখন তারা ঠিক করে দেবেন সেটা। অদ্ভুত বিষয়। আর তার থেকে অদ্ভুত হচ্ছে এই যাবতীয় বিদ্বেষের, যারা এই বিদ্বেষগুলোর মধ্যে এই বিদ্বেষের আগুনে ঘি ঢালছেন, শেষ পর্যন্ত তার ফায়দা নিচ্ছে কে? রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। তাহলে আমি ধরেই নিতে পারি যে আসলে এই বিদ্বেষের আগুনে যারা ঘি ঢালছেন, তারা যেদিক থেকেই আসুন না কেন, টিম এ, টিম বি, টিম সি, আসলে তারা ওই শাসক দল, তার হাতটাকে শক্তিশালী করছে। এর বাইরে তো অন্য কিছু হতে পারে না। আর তিনি খেলছেন মোক্ষম কার্ড, সেটা হচ্ছে ভাষা বিদ্বেষ। যারা পশ্চিমবঙ্গের অনেক পুরনো বাসিন্দা, তারা জানেন যে পশ্চিমবঙ্গ বা কলকাতা হোক, কলকাতা কোনোদিনও অবাঙালিদের ছেড়ে ছিল না, কোনোদিনও ছিল না। সেখানে বরাবর সেখানে বিহারি, মারোয়ারি, অন্যান্য ভাষার গুরুত্ব ছিল। অথচ এই যে অনুপ্রবেশকারীরা এখন ঢুকছে, তারা এসে নতুন ন্যারেটিভ সেট করছে, এটা নাকি শুধুমাত্র বাংলা ভাষায় করতে হবে, কথা বলতে হবে, অন্য কোনো ভাষা চলবে না। আর তারাই আবার গান ধরেন, আমরা অন্য কোথাও যাব না, আমরা এই দেশেতেই থাকবো, কাগজ আমরা দেখাবো না। কত কিছু দেখে ফেললাম এই অল্প সময়। কিন্তু সত্যি সত্যি বোধহয় বৃত্ত সম্পূর্ণ হচ্ছে আস্তে আস্তে, যখন দেখা যায় পশ্চিমবঙ্গে যারা একসময় তো তাদের নিজেদের ন্যারেটিভ সেট করার জন্য একসময় হাতিয়ার করে নিয়েছিল সিনেমাকে, নাটককে, থিয়েটারকে, তারা আজকে অন্য সিনেমার বিরোধিতা করছে। কি অদ্ভুত না? এই নিয়ে আলোচনা করবো যে সত্যি সত্যি একসময় বলা হতো যে বাংলা বা বাঙালি থেকে যারা আসছেন তারা সাংস্কৃতিক একটা শহর থেকে আসছেন। কলকাতা মানেই সংস্কৃতির পীঠস্থান। পশ্চিমবঙ্গে এখানে কবিতা, গল্প, সাহিত্য, সিনেমার চর্চা হয়। আজ পশ্চিমবঙ্গ শুধুমাত্র বিদ্বেষবঙ্গ হয়ে রইল। গোটা দেশে বিভিন্ন জায়গায়, এমনকি যেখানে অবিজেপি সরকার, বিজেপি সরকার নির্বিশেষে সমস্ত জায়গায় সব সিনেমা রিলিজ হয়। কেরালা স্টোরি নিয়ে হয়েছিল কেরালা, তারপরও কেরালায় সিনেমাটা বেশি দিন চলেছিল আমাদের পশ্চিমবঙ্গ থেকে। অথচ পশ্চিমবঙ্গ রয়ে গেল পিছিয়ে পিছিয়ে পিছিয়ে, শুধুমাত্র বিদ্বেষকে হাতিয়ার করে, শুধু বিদ্বেষ। এই আলোচনায় আজকের রবিবারের, আপনারা জানেন যে রবিবার মানেই সোজাসুজি স্বর্ণালী একটু মেগা আলোচনা, একটু মেগা ডিসকাশন, এমন বিষয় যা ভাবতে বাধ্য করবে আপনাকেও। তাই আজকের রবিবারের এই মেগা আলোচনায় এই বিষয় নিয়ে আলোচনা হোক আজকে। এত বিদ্বেষ
এলো কোথা থেকে, এত বিদ্বেষ আমরা রাখবো কোথায়। আমার সঙ্গে রয়েছেন নাট্যকর্মী এবং অভিনেতা কৌশিক অধিকারী, আমার সঙ্গে রয়েছেন প্রযুক্তিবিদ সুদীপ্ত গুহ, রয়েছেন অভিনেত্রী শর্বরী মুখার্জি, রয়েছেন সাহিত্যিক বিনায়ক বন্দ্যোপাধ্যায় এবং রয়েছেন বিজেপি মুখপাত্র এবং আমি চিত্র পরিচালকও বলবো, কারণ শঙ্কুদেব একটি ছবিও পরিচালনা করেছিলেন কমরেড বলে, সেই সময় সেটা নিয়েও হল রিলিজ নিয়েও বিপুল বিতর্ক হয়েছিল। শঙ্কুদেব পান্ডা আমাদের সঙ্গে রয়েছেন। প্রত্যেকেই স্বাগত রিপাবলিক বাংলায় আজকে রবিবারের সোজাসুজি স্বর্ণালীতে। আমি শুরু করি কৌশিক আপনাকে দিয়ে। নাটকের লোক, নাটক তো বলি আমরা সব থেকে এগিয়ে থাকা, নাটক হচ্ছে সমাজের অন্যতম একটা আয়না। নাটকের মধ্যে দিয়ে অনেক প্রতিবাদের ভাষা, বিপ্লবের ভাষা তুলে ধরা যায়, সব রকম ভাষা তুলে ধরা যায় পশ্চিমবঙ্গে। যে কোনো মতাদর্শের কথা বলা যায় নির্দ্বিধায় পশ্চিমবঙ্গে। অথচ দেশ নিয়ে দশ নিয়ে কোনো কিছু কাজ করলে সঙ্গে সঙ্গে তকমা এঁটে দেওয়া হয়, বিভিন্ন ধরনের ভাষা আমদানি হয়, নতুন নতুন ভাষা। এটা তো বিজেপির নাটক, এই নাটক, দালালির নাটক, হ্যান নাটক, ত্যান নাটক। অথচ এই পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি মঞ্চে দিনের পর দিন বামপন্থী বামপন্থী মানুষজন তারা একের পর এক তাদের ন্যারেটিভ সেট করে, তাদের এজেন্ডা সেট করে একের পর এক নাটক করেছেন। এই গুজরাট নিয়ে নাটক হয়েছে, গোধরা নিয়ে নাটক হয়েছে, সমস্তখানে রমরমিয়ে চলেছে। অথচ অন্য কোনো বিষয়ে ভাবনা চিন্তা করলে চট করে তকমা এঁটে দেওয়া হয়। এত দৈন্যদশা আমাদের কবে থেকে হয়ে গেল? আসলে এটার শুরু কিন্তু এখন হচ্ছে তা নয়, এটার শুরু হয়েছিল বেশ কয়েক বছর আগে, যখন গণনাট্য তৈরি হয়। গণনাট্য তৈরি হয়েছিল একদম সম্পূর্ণরূপে একটি রাজনৈতিক দলের দলীয় প্রচারকে কেন্দ্র করে। তো সেই গণনাট্য শুরু হওয়ার পর থেকে বাঙালির মধ্যে, সেখানে প্রচুর গুণী মানুষ ছিলেন, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই, গণনাট্য সংঘ, হ্যাঁ। তো সেখানে এতটাই রাজনৈতিক একটা দৃষ্টিকোণ রাখা হতো। সেই গণনাট্যে একসময় ছিলেন শম্ভু মিত্র, অজিতেশ বন্দ্যোপাধ্যায়, তারা তাদের মতো মানুষ ছিলেন। কিন্তু যে তথ্যটা আমি বলছি সেটা শুনলে সবার ভালো লাগবে। যখন সেই গণনাট্য সংঘ শম্ভুবাবুরা, অজিতেশবাবুরা দেখলেন যে না, এ তো আমার কথা বলতে দিচ্ছে না, এ শুধু এর রাজনৈতিক প্রোপাগান্ডা ছাড়া আর কিছু বলতে দেবে না, তখন শম্ভু মিত্র গণনাট্য সংঘ ছেড়ে বেরিয়ে আসেন, অজিতেশ বন্দ্যোপাধ্যায় গণনাট্য সংঘ ছেড়ে বেরিয়ে আসেন। কিন্তু সেই গণনাট্য সংঘের যে ধারা, সেই ধারা থেকে তৈরি হওয়া যে গ্রুপ থিয়েটার, যারা মূলত বাম প্রোপাগান্ডাকে, বাম রাজনীতিকে সমাজের কাছে তুলে ধরার জন্য একদম রাজনৈতিক কর্মী হিসেবে কাজ করে, তার যে একটা ধারাবাহিক প্রচার এবং ধারাবাহিক চর্চা বাঙালির নাট্যক্ষেত্রে এবং শিল্পক্ষেত্রে দীর্ঘদিন ধরে চলেছে, সেখান থেকে তারা শম্ভু মিত্রকে ছাড়েননি। আমি এই কথাটা বারবার বলি, বর্তমান যে সরকার রয়েছে সেই সরকারটা তৃণমূল, তার একটা প্রতীক আছে, তার একটা পতাকা আছে, তার নেতানেত্রী আছে, কিন্তু সেই তৃণমূল সরকারের যে কালচারাল নেক্সাস সেটা কিন্তু বামপন্থীদের, এইটা ভালো করে বুঝতে হবে। সেই বামপন্থীরাই সেটা চালনা করছে। তাই ওই স্বৈরাচারী যে মানসিকতা থেকে তৈরি হওয়া নেক্সাসের চর্চা, সেই চর্চা থেকে আজকের বিষয় উপস্থিত। আমি কয়েকটা মানে মাঝখানে বলছি যে আমরা তো দেখেছি ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী, এখানে রামকে বহিরাগত বলে চ্যাপ্টার হয়েছে, এখানে ক্ষুদিরাম বোস থেকে শুরু করে আরো অনেক বিপ্লবীদের সন্ত্রাসবাদী বলে সিলেবাসে উল্লেখ করা হয়েছে, এখানে পাক অকুপায়েড কাশ্মীরকে আজাদ কাশ্মীর বলে প্রশ্নপত্র বানানো হয়েছে, এগুলো তো আমরা দেখেছি। একদম, আমি বলছি, আর ব্রাত্য বসু তো শুধুমাত্র তৃণমূলের প্রোডাক্ট নয়, সবাই জানেন ব্রাত্য বসু বামপন্থী মনস্ক একজন মানুষ, তার বাবা বামপন্থা প্র্যাকটিস করে এসেছেন দীর্ঘদিন ধরে। একদম, আমি বলছি তাই কেন অর্পিতা ঘোষের নাটক যখন সিপিএম সরকার বন্ধ করে দেয়, তখন ওইটা ছিল স্বৈরাচারী একটা আচরণ। কিন্তু এখন বিবেক অগ্নিহোত্রীর বেঙ্গল ফাইলসটা পশ্চিমবঙ্গে করতে দেওয়া যাবে না, এটা কেন স্বৈরাচারী আচরণ বলা যাবে না? অবশ্যই স্বৈরাচারী আচরণ। আমি কয়েকটা তথ্য দেব, মানে কয়েকটা একটু অন্য বিষয়ে। পশ্চিমবঙ্গে এই মুহূর্তে 16,732টি রেজিস্টার্ড নাটকের দল রয়েছে। তার মধ্যে 300 থেকে 400 নাটকের দল গড়ে সেন্ট্রাল গভর্নমেন্টের গ্রান্ট পায়। মানে একজন নাটকের দলে জাস্ট অভিনয় করে, সে মাসে 10,000 টাকা পায়, আর ডিরেক্টর মাসে 15,000 টাকা পায়।
তাহলে একটি দলের যদি 10 জন পায় মোটামুটি মাসে 1-1.5 লাখ টাকা, এইরকম গড়ে 300-400 দল সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে মাসে 1 লাখ থেকে 1.5 লাখ টাকার মতো সরকারি গ্রান্ট পায়। আচ্ছা, সেই সরকারি গ্রান্ট পেয়ে ভারত সরকারের টাকা পেয়ে তারা কি করে? তারা মঞ্চে দেখায় যে রাম এবং সীতা এবং লক্ষ্মণ, সেই সীতা দেবীর সঙ্গে লক্ষ্মণের শারীরিক সম্বন্ধ ছিল। আমি বলতে আমার খারাপ লাগছে, কিন্তু আমি বলছি, নাটকের নামও বলে দিতে পারি। দ্বিতীয় কথা বলছি, কিছু বলার নেই। এবং দুঃখটা কোথায়, সেই নাটকটার জন্য প্রোডাকশন গ্রান্ট হিসেবে ভারত সরকার 5 লক্ষ না 6 লক্ষ টাকা তাকে দেওয়া হয়েছে। বিষয় হচ্ছে ভারত সরকার এক্ষেত্রে আপনি বলতে পারেন যে এটা তো সরকার দিচ্ছে, কিন্তু যে সরকারে যিনি রয়েছেন তারও তো দায়িত্ব রয়েছে। পশ্চিমবঙ্গে যে সরকার, সেই সরকার তো সবার জন্য এক কাজ করে না। একদম, কেন্দ্রের সরকারে তো বিজেপি রয়েছে, দিচ্ছে তো, দিয়েছে, তার বিরোধী কথা বলার জন্যই সে টাকা পাচ্ছে। কেন্দ্র বিজেপি বিরোধী কথা বলার জন্য এরা টাকা পাচ্ছে, এটাই গণতন্ত্র। আমি একটা অন্য জায়গায় আসছি, মানে যেটা এই উদাহরণগুলো বলে আমি যেখানটায় আসতে চাইছি সেখানটা হচ্ছে যে মূলত হিন্দু বিরোধী এবং সনাতন সংস্কৃতি বিরোধী এজেন্ডা চালানোর জন্য যে বাম নেক্সাস সারা ভারতবর্ষ জুড়ে ছড়িয়ে রয়েছে, সেই নেক্সাসেরই একটা অঙ্গ হিসেবে আজকে আপনারা যে গানটি নিয়ে বিতর্ক করছেন সেটা উঠে এসছে। তিনি মসিহা নন, তিনি অনির্বাণ ভট্টাচার্য জাস্ট একটা চুনোপুটি। এর মাথায় অনির্বাণদের বাবারা রয়েছে, যারা ভারতবর্ষে সনাতন সংস্কৃতি এবং হিন্দু বিরোধী এজেন্ডা চালানোর জন্য এই অর্থ এবং সমস্ত কিছু ব্যয় করে। তাই এই নেক্সাসটাকে আমাদের একটু বুঝতে হবে এবং সেটাকে ধরতে হবে। তাই আমি বলছি, এই যে গানটান নিয়ে যেসব বিতর্ক হচ্ছে, গান কি জানি না ওটা একটা, কিন্তু যেটা নিয়ে বিতর্ক হচ্ছে ওগুলো চুনোপুটি, ওদের বাবাদের টুটি চিপে দেওয়া যাবে 2 মিনিট। শুধু এই একটা জায়গা বুঝলে যে কালচারাল মার্কসিজম যারা ভারতবর্ষে হিন্দু বিরোধী এবং সনাতন সংস্কৃতি বিরোধী একটা এজেন্ডা চালিয়ে যাচ্ছে। আমি এই জায়গা থেকে আসবো, শঙ্কুদেব এখানে বলছিলেন, তখনই হাত তুলছিলেন। শঙ্কুদেব, কালচারাল মার্কসিজমের কথা বলছি আমরা। পশ্চিমবঙ্গ এত বড় বড় কথা বলে এত অসহিষ্ণু হয়ে গেছে, এখানে সিনেমা রিলিজ করার জন্য হল পাওয়া যায় না। অনেকেই বলছেন যে কেরালা স্টোরিতে সরকার ব্যান করেছিল, এক্ষেত্রে তো ব্যান করা হয়নি, তাহলে এটা হল পাওয়া গেল না কেন? আমরা এই রাজ্যে পরিযায়ী শ্রমিক দেখছি, পরিযায়ী ছাত্র দেখছি, এই প্রথম পশ্চিমবঙ্গে পরিযায়ী দর্শক তৈরি হচ্ছে সিনেমার, যারা এখান থেকে ট্রাভেল করে নিজের পয়সা খরচ করে গিয়ে প্রতিবেশী রাজ্যে গিয়ে সেখানকার সিনেমা হলে গিয়ে সিনেমা দেখে আসছে। এই অসহিষ্ণুতা, এত অসহিষ্ণুতা, এবার আপনি বলবেন যে সরকার তো ব্যান করেনি, কি তাহলে আমার বক্তব্য তাহলে হল পাওয়া গেল না সিনেমা রিলিজের জন্য? প্রথম কথা হচ্ছে, আমি একদম সরাসরি অভিযোগ করছি সরকার ব্যান করেছে, তৃণমূল কংগ্রেস কোমর বেঁধে নেমেছে, ব্যানের ফর্মাল ডিক্লারেশন হয়তো হয়নি। তাহলে হুমকি দিয়ে রাখা হয়েছে। আরে মশাই, ট্রেলার রিলিজ করতে দেয়নি, আমি নিজের চোখের সামনে দেখেছি। পুলিশ গিয়ে হচ্ছে তার তেড়ে ছিঁড়ে দিয়েছে। ও হোটেলওয়ালাকে বলেছে খুলুন তার এখনই, নাহলে হোটেল বন্ধ করে দেবো। আপনার কি মনে, এখানে যারা হল মালিকরা রয়েছেন তাদের ট্রেড লাইসেন্স কে দেয়? তাদের ব্যবসা কার অনুমোদনে করতে হয়? পুলিশের হ্যারাসমেন্ট আছে, হলে অন্যান্য কোনো সিনেমা চলতে দেবে না, সমস্ত সিনেমা বন্ধ করে দেবে। আপনাকে প্রথম বুঝতে হবে কারণ কি, কারণ এই ছবিটাতে কি সাবজেক্ট দেখানো হয়েছে। আমায় মার্জনা করবেন, এই প্রথম জায়গাটা হচ্ছে এই ছবিতে একটা হিন্দু গণহত্যা দেখানো হয়েছে এবং তার কারণ দেখানো হয়েছে, যে কারণটা জ্যোতিবাবুরা এতদিন ধরে চেপে রেখেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়রাও চাইছেন সেটাকে কন্টিনিউয়াসলি চেপে রাখতে। সত্যি বলতে তারা ভয় পাচ্ছেন। দ্য গ্রেট ক্যালকাটা কিলিংয়ের কারণ কি, কেন একই দিনে হঠাৎ করে চেষ্টা হয়েছিল হিন্দুদের সমস্ত মেরে দিয়ে সংখ্যা কমিয়ে দাও এবং পুরোটাকে নিয়ে পাকিস্তানে চলে যাও? জ্যোতিবাবুরা তখন ছিলেন কার সাথে? তারা কি চেয়েছিলেন? আমায় মার্জনা করবেন, আমি আজকে বলছি এই ইতিহাস চাপবার জন্যই আজকে সবাই এক কাট্টা। এই যে অনির্বাণের বড় বড় গান শুনে লোকে হই হল্লা করছে, আমি তো গান বলে, আমায় মার্জনা করবেন, আমি গান কম বুঝি, কিন্তু আমায় বহু গায়ক বলেছেন এটা গান নয়, এটা ঠিক ছড়া এবং সাথে মিউজিক জাতীয় বিষয়, প্যারোডি হতে পারে। আমার প্রশ্ন হচ্ছে, ওকে তো গ্রেপ্তার করা উচিত। ও বাপের বেটা, আমি প্রকাশ্যে টেলিভিশন চ্যানেলে বলছি, ওর ক্ষমতা থাকলে অন্য ধর্ম সম্পর্কে করে দেখাক। হিন্দু ধর্ম সহিষ্ণু, কিন্তু অপমানের এমন লেভেলের উপর যাবেন না যাতে জল আমার নাকের উপরে চলে যায়। এমন কি আপনি লক্ষ্য করে দেখবেন যে ওই অনির্বাণ বাবু, যার নাকি সিদ্ধারায় এত জোর বামপন্থী জোর,
যাকে শতরূপের কথা বলবার সময় মুখে টুপি লাল দিয়ে ঢাকতে হয়, আমি তাকে দেখতে পেলাম না একবার বলতে যারা ওর ভাত মেরে দিয়েছেন, যারা ওকে সিনেমায় অভিনয় করতে দিচ্ছেন না, তাদের নিয়ে একটা কথা বলতে। আজকে শুনুন, এখানে আরও কাদের ইন্টারেস্টে ঘা পড়েছে। এরা বাংলা নিয়ে বড় বড় কথা বলেন। বাংলা সিনেমার ইন্ডাস্ট্রিতে আজকে একটা বাইরের থেকে ইনভেস্টমেন্ট এসেছে। সে যত চাপ থাক, শাশ্বতবাবু বলুন, সৌরভবাবু বলুন, তারা তো কাজ পেয়েছেন ভাই, তাদেরকে হুমকি দিয়ে অন্য কথা বলতে বাধ্য করা হচ্ছে। আসলে সুরাবর্তীরা যে অপূর্ণ কাজটা রেখে গেছেন, সেই কাজটা এনারা পূর্ণ করতে চান। এদের টার্গেট হচ্ছে এই ধরনের ছবি চলে এলে হিন্দুরা আরও এক কাট্টা হবে। আজকে বাংলাদেশের ঘটনার পর, আজকে অপারেশন সিঁদুরের পর পশ্চিমবাংলার বাঙালিরা এক হচ্ছে। তারা এজেন্ডা বলছেন, এজেন্ডা নিয়ে তো দিনের পর দিন বামপন্থী পরিচালক এজেন্ডা নিয়ে তো সিনেমা বানিয়ে গেছে। এবং তারা তো প্রকাশ্যে বলতেন যে সিনেমা হচ্ছে হাতিয়ার। নিজেই বলেছে আমি প্রোপাগান্ডিস্ট। ঋত্বিক ঘটক আমি প্রোপাগান্ডিস্ট। শুনুন, আমি নিজেকে নিজে বলতেন আমি প্রোপাগান্ডিস্ট। আমি বলছি এনারা কি করেছেন শুনুন। এরা এই বাইরের ফিনান্সার বা প্রযোজকদের আটকানো শুধু নয়, এই কোনো সাবজেক্ট রাজ্য সরকার বিরোধী হবে সেই ছবি এনারা চলতে দেবেন না। এরা কি করেছেন, সিনেমা হলদের পুলিশের যারা হায়ার অথরিটি আছেন, লোয়ার অথরিটি আছেন, তাদের দিয়ে চমকে দিয়েছেন, বলেছেন যদি করেন তাহলে বন্ধ করে দেবো আপনার লাইসেন্স। এই লেভেলে হুমকি হয়েছে। আমি সরাসরি অভিযোগ করছি। আমি সুদীপ্ত ঘোর কাছে আসছি। বিভিন্ন জায়গা, বিভিন্ন প্রান্তে, আমি জাস্ট একটা পরিসংখ্যান বলি, মানে যেগুলো এখানে বারণ করা হচ্ছে, মানে বিধিনিষেধ আরোপ করা হচ্ছে, তার সঙ্গে এই রাজ্যের শাসক দলের কী সম্পর্ক? 1946 সালের ঘটনা, তা নিয়ে যদি সিনেমা করা হয়, তাতে 90-এর দশকে জন্মানো একটা রাজনৈতিক দল, তার কি সমস্যা হতে পারে আমার জানা নেই। নিশ্চয়ই কোনো সমস্যা রয়েছে। কিন্তু এই প্রথম দিনে তার কালেকশন শুনলেও আনুমানিক 3 কোটি টাকা প্রথম দিনের কালেকশন। এবং তার সঙ্গে আমি শুনছি যে আরও মানে বিভিন্ন জায়গায়, বিভিন্ন রাজ্যে, এখানে একাধিক জায়গায় হাউসফুল গেছে, লোকে দেখে স্তম্ভিত হয়ে গেছে। আমি অন্য একটা কথাও বলি, যারা এ রাজ্যে থেকে ভাষা নিয়ে বিদ্বেষ ছড়ায়, ভাষা নিয়ে বিদ্বেষ, দেশের গণতন্ত্র নিয়ে বিদ্বেষ, একটা প্রসেস হয়েছে, তারা বলছে কাগজ দেখাবো না, অন্য দেশে যাব না, কাগজ দেখাবো না, আমার কাগজ ছবি দেখাবো না বলে গান ফান বাঁধলেন, এখানে থেকে ভাষা নিয়ে বিদ্বেষ করেন, বাংলা ভাষা ছাড়া অন্য কোনো ভাষার কথা শোনা যাবে না, তারাই আবার দেখি লোকের হাতে পায়ে ধরে মুম্বাইয়ে গিয়ে পড়ে থাকেন দিনের পর দিন সেখানে একটা ওয়েব সিরিজে চান্স পাওয়ার জন্য। লজ্জার মাথাকে তারা সেই কাজটা করছেন এবং এখানে এসে আবার বড় বড় কথা বলছেন, বাংলা ভাষা নিয়ে লেকচার দিচ্ছেন, দেশ নিয়ে পশ্চিমবঙ্গ সরকার নিয়ে লেকচার দিচ্ছেন। কি এত হিপোক্রেসি বাঙালিদের ছিল? না, বাঙালিদের এই হিপোক্রেসি কিন্তু বহুদিনের ছিল। আমি বলছি এই বাংলায় এই যে সকল উদারমনা যারা দেখায়, একসময় নালুই বেঙ্গলি এই সিনেমাটার শুটিং করতে দেয়নি। পরবর্তীকালে নিয়ে সিটি অফ জয় নিয়ে গোলমাল করেছে, নেতাজির জীবনী দি ফরগটন হিরো সেটা নিয়ে এরা গোলমাল করেছে, চালাতে দেয়নি পশ্চিমবঙ্গে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে মানে সকল নকশালরা তারা এখানে বুদ্ধাইনে ট্রাফিক জ্যাম সেটা চলতে দেয়নি। কেরালা স্টোরিজ, কমরেড, ভবিষ্যতের ভোট, যেটা নাকি ওদের সিপিএমেরই লোক এবং আজকে তাদের সে একজন এমপি হয়ে গেছে। আমি এরকম একটা বড় লিস্ট দিতে পারি যে সিনেমা কিন্তু একের পর নিয়ে তো সায়নী ঘোষ রাস্তায় নেমেছিলেন করেছে এবং তারপর রাস্তায় নেমে তারপরে উনি তৃণমূল কংগ্রেস জয়েন করে এমপি হয়ে গেলেন। এখন প্রজাপতি নন্দনে ঢুকতে দেয়নি। আরেকটা প্রেমের গল্প, কাগজের নৌকা, কাঙাল মালসাট প্রথমবার সেন্সার থেকে অ্যাপ্রুভাল পায়নি, লেফট স্টেশনে আটকেছে। আমি আপনাকে বলি এরকম লিস্ট যদি দিই, একটা বড় লিস্ট আমি এদের দিতে পারবো। আমরা 91 সালের জুলাই মাসে নরসিংহ রাওয়ের প্রথম ওই বাজেটের পর আজকে 2025 পর্যন্ত কেন বাজেটে এই টাকাটা আমরা রাখছি? কেন সাধারণ মানুষের ট্যাক্স পেয়ারের টাকা দেবেশ চট্টোপাধ্যায়ের মতো লোককে আমি নাম করে বলছি আমরা দিচ্ছি? আমি দেবেশ চট্টোপাধ্যায়ের একটা উদাহরণ দিই, আমি নিজের দায়িত্ব নিয়ে বলছি, চ্যানেলের কোনো দায়িত্ব নেই। এই লোকটা মাস্টারি করতো শ্যামনগরের একটি স্কুলে। এই লোকটা মাস্টারি ছেড়ে কলকাতায় চলে আসে, কলকাতায় চলে এসে নাটকের দল করে। ওর নাটকে 10টা লোক, ওর মানে একটা মানে কাজ বসে না। সেই লোকটা কি করে ওই নাটক দেখিয়ে এত টাকা সম্পত্তি করে এবং ওই চকচকে দাড়ি নিয়ে ওই শাল পরে ঘুরে বেড়ায় পুরোপুরি সেন্ট্রাল গভর্নমেন্টের পয়সায়। এবং এই টাকাটা একটা টাইমে যখন নাকি পূর্ব ইউরোপে কমিউনিস্ট কান্ট্রি ছিল, তখন এই টাকাগুলো এদের দেওয়া হতো দেশের মানুষকে, যেখানে নাকি ডেমোক্রেসি নেই সেখানে ব্রেন ওয়াশ করার জন্য। 1990-তে আপনি দেখবেন যে মহাপৃথিবী বলে সিনেমাটা মৃণাল সেনের, সেখানে দেখিয়েছে যে ভিক্টর ব্যানার্জি ওদের দেশে এরকম টুপি পরানো নাটক করতো, ওকে লাথি মেরে এখান থেকে বের করে দিয়ে হচ্ছে, এখানে এসছে, ওর মা সুইসাইড করেছে, লাইক দ্যাট। তার মানে 1990-তে বার্লিনের ওই প্রাচীর ভেঙে ফেলার পর
ওই টাকাটা বন্ধ করে দিয়েছে জার্মান, সেই জন্য জার্মান আজকে পৃথিবীর ম্যানুফ্যাকচারিং সেন্টার, তারা আজকে রিসার্চ সেন্টার, তারা ওই টাকাটা রিসার্চে খরচ করছে। 100 বার ওরা রিসার্চে খরচ করছে, ওদের আপনি অটোমেশন থেকে শুরু করে অটোমোবাইল থেকে শুরু করে ইলেকট্রনিক্স সব জায়গায় গিয়ে আমরা রিসার্চে টাকা খরচ করি না। আমাদের রিসার্চে যে টাকাটা যাদবপুরে যায় ওই আর্টসের রিসার্চ করে টাকাটা নষ্ট হয়, আর সেখানে আমরা এই টাকাটা খরচ করছি এই কতগুলো দেবেশ চট্টোপাধ্যায় থেকে শুরু করে বিভিন্ন সকল থিয়েটার পার্সোনালিটি এদের পিছনে। যেহেতু যিনি বিজেপির প্রতিনিধিত্ব করছেন শঙ্কুদেবের কাছে উত্তরটা নেব। হ্যাঁ, আমি এখান থেকে একটা স্ট্যান্ড ক্লিয়ার করে দিতে চাই, এটা ওই জন্য আমি মাঝখানে ঢুকেছিলাম, এটা সুদীপ্তদার একদম ব্যক্তিগত অভিমত। আমার বক্তব্য হচ্ছে দেখুন, সংস্কৃতি, শিল্প, সাথে প্রযুক্তি, এই সমস্ত বিষয়কেই একটি প্রশাসনিক ব্যবস্থায় গুরুত্ব দেওয়া উচিত, কিন্তু সেই গুরুত্বের ক্ষেত্রে এমন কোনো পদ্ধতি অবলম্বন করা উচিত না যে পদ্ধতি কোনো ধর্মীয় ব্যবস্থার ভাবাবেগকে আঘাত করে। আমি বলছি যে যারা আমাদের দর্শক সবাই তো এই অনুষ্ঠানগুলো নিজের নিজের পার্সপেক্টিভ থেকে দেখেন 100 বার। সুতরাং সেই প্রত্যেকটি দর্শক কি ভাবছেন তার দায়িত্ব তো আমরা এখান থেকে নিতে পারি না। সুতরাং আমরা এমন কোনো কথাই বোধহয় বলা উচিত না। উনি এটা নিশ্চয়ই বলতে পারেন যে আমরা দেবেশ চট্টোপাধ্যায়ের মতন শিল্পী বা এরকম অনেকে, জয়রাজের মতন পরিচালক, এরকম অনেককেই আমরা পুষবো কেন, ঠিক আছে, কিন্তু এখানে আমরা বা দেশ, সেখানে তাদের যে সাংস্কৃতিক দপ্তর বা মন্ত্রক, সেখানে কেন এই একটা টিম থাকবে না বিভিন্ন প্রদেশের মধ্যে, যে প্রদেশে যে সাংস্কৃতিক যে কাজ হয় সেই কাজে কেন এমন একটা নির্দিষ্ট টিম থাকবে না যারা ঠিক করবেন যে আমাদের এই মুহূর্তে আমাদের সংস্কৃতি নিয়ে আমরা কিভাবে কাজ করব বা কিভাবে করব না। এমনও ছোট ছোট কিছু আমি দেখেছি, মানে কাজ বা নাটক বা আরো অনেক ধরনের জিনিস যেখানে সরাসরি কেন্দ্রের পাশ হয়ে যাওয়া কোনো বিল বা কোনো প্রকল্প বা কোনো আইন, সেগুলোকে তার বিরোধিতা করে ছোট ছোট এমন কিছু ন্যারেটিভ বা নাটক বা জিনিস তৈরি করা হচ্ছে যেগুলো খুব সহজে মানুষকে ভুল বোঝানোর জন্য যথেষ্ট। অথচ এরা কিন্তু কোনো রাজনৈতিক, মানে সকল রাজনৈতিক কোনো জার্সি পরে নেই, তারা এই জিনিসগুলো করে আসছে কালচারাল সাংস্কৃতিক জার্সি গায়ে পরে। তারা এমন ভয়ঙ্কর একখানা দেশ বিরোধী রাজনৈতিক ন্যারেটিভ তৈরি করছেন দিনের পর দিন। একদম একদম, কিন্তু সেটা বন্ধ করে দেব এটা সলিউশন হতে পারে না। পারে কি? মানে ধরুন একটা দেশের সংস্কৃতি তাকে বাঁচিয়ে রাখার দায় সেই দেশের, সেটা আপনি যদি মানে দিনে বছরের পর বছর পেরিয়ে যান, পাল বংশ, সেন বংশ, সেই সময় থেকে আপনি যদি দেখেন তাহলে সেই দেশের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখেন রাজা। আমরা এখন সেটাকে দেশ বলবো, বা দেশের যে সরকার দেশকে পরিচালনা করেন তাদের দায়িত্ব। উনি যেমন দেবেশ চট্টোপাধ্যায়ের কথা বললেন, আমি যেমন জয়রাজের কথা বললাম, তেমনি অনেক প্রান্তিক শিল্পী আছেন, অনেক প্রান্তিক শিল্পী আছেন যাদের ওই সামান্যটুকু ঠিক ঠিক মানে যেটুকুনি সুবিধে বা সাহায্য পান সেইটা দিয়ে তারা সাংস্কৃতিক, মানে আমি ডাক্তার হতে পারি, আমি ইঞ্জিনিয়ার হতে পারি, আমি শিল্পী হতে পারি না, সে অধিকার আমার নেই? আছে তো 100 না। আপনার উত্তরের আমার দরকার নেই, আপনি আপনার মত বলেছেন, আমি আমার মত বলবো। তেমনি যারা যে প্রান্তিক অঞ্চলের যে মানুষটা যে নিজেকে শিল্পী হয়েই কাজ করব, শিল্পী হয়েই বেঁচে থাকবো এমনটা ভাবেন, তাকে বাঁচিয়ে রাখার দায় কি আমাদের সরকারের নেই? 100 বার আছে। আমি এই প্রসঙ্গে আমি অন্য একটা কথা বলি, সেটা হচ্ছে জয়া আহসান ভালো শিল্পী, খুব ভালো শিল্পী, তিনি কাজ করছেন এই পশ্চিমবঙ্গের মাটিতে, তিনি একজন কৃতি শিল্পী, মান পাচ্ছেন, সম্মান পাচ্ছেন, অর্থ পাচ্ছেন, এখানকার পরিচালকরা তাকে মাথায় করে রেখেছেন। এবং গত বছর 9ই আগস্ট থেকে বাংলাদেশে ঘটে যাওয়া যে ঘটনা, হিন্দুদের উপর যে মর্মান্তিক অত্যাচার, জয়া আহসানের একবারও মনে হয়েছে এই নিয়ে প্রতিবাদ করা প্রয়োজন? যে মাটিতে, যে পশ্চিমবঙ্গের মাটিতে উনি মান, সম্মান, অর্থ, খ্যাতি পাচ্ছেন, সেই মাটির সেই হিন্দু বাঙালি বাংলাদেশে তাদেরকে ধরে ধরে যেভাবে মহিলাদের উপর অত্যাচার ঘটেছে, জয়া আহসানের মুখ থেকে সর্বরিত আমি জাস্ট একটা কথা বলি, আমি বহুবার এগুলো নিয়ে সরব হয়েছি বলে আমি জাস্ট একটা কথা বলি, আমি শুনে নিন। যদি মানলাম যে জয়া আহসান তিনিও হিন্দু বিরোধী, বা তিনি মেনে নিলাম তিনিও হয়তো তার দেশে যেটা চলছে সেটাকে সমর্থন করছেন, তিনিও শেখ হাসিনা বিরোধী, আমি ধরে নিলাম। আমার বক্তব্য, যে দেশে তুমি এসে থাকছো ভাই, যে দেশে কাজ করছো, ব্যবসা করছো, যে দেশে শিল্পের দাম পাচ্ছে এবং যে দেশের মানুষ টিকিট কেটে তোমার সিনেমা দেখছে, সেই দেশের পতাকার অবমাননা হচ্ছে, ভারত বিরোধী স্লোগান উঠছে, জয়া আহসান একবারও প্রতিবাদ করেননি এবং সমালোচনা করেননি, নিন্দা করেননি যে ভারত নিয়ে কেন কথা হচ্ছে, সেখানে ভারতের পতাকার কেন অবমাননা করা হচ্ছে এবং ভারত বিরোধী কেন সেখানে স্লোগান উঠছে। স্বর্ণালী, আমি তার সঙ্গে সঙ্গে এটাও বলবো, সেই সমস্ত পরিচালককে বলবো যে তাদের কাজ কি শুধু একটা সিনেমা বানানো?
তাদের কাজ কি এই একই সঙ্গে যে মানুষের যে সেন্টিমেন্ট তার মূল্য দেওয়া নয়? তাহলে তারা কেন সেটা নিয়ে আরেকবারও ভাবছেন না যে কোথাও গিয়ে আমাদের শিল্পীদের, আমি যদি ব্যারিয়ারটা ভেঙেই দিলাম, এপার ওপার করে দিলাম, তাহলেও কোথাও গিয়ে মানুষের বুকে কোথাও লাগছে, এটা পরিচালকরাও ভাবছেন না। দেখুন, কিছুদিন আগে দেখলাম কৌশিক সেনের ছেলে সন্তান তুল্য, তাকে শাসন করার অধিকার তাই আমাদের আছে, সে বলল এই বেঙ্গল ফাইলসের ডিরেক্টরকে নিয়ে বললেন বিবেকহীন মূর্খ হন্ত্রী। এখন কথা হচ্ছে ওই বাচ্চাটা ও না নিজের ঠাকুমার কাছে না নিজের বাবা মার কাছে জানতে পারলো বেঙ্গল ফাইলসটা আসলে কি, কেন বেঙ্গল ফাইলস তৈরি হলো, কেন বেঙ্গল ফাইলস এতদিন তৈরি হয়নি, যেখানে হীরক রাজার দেশে তৈরি করা গেছিল সেখানে কেন বেঙ্গল ফাইলস তৈরি হলো না, কেন হয়নি? হীরক রাজার দেশে তো তৈরি হয়েছিল। তাহলে সেই সময়ের যারা কৃতি পরিচালক, যারা সমাজকে দর্পণ হিসেবে দেখবার জন্য সিনেমা বা থিয়েটারকে বেছে নিয়েছিলেন, তারা কেন বেঙ্গল ফাইলস তৈরি করলেন না? সর্বরিদি কি গ্যারেন্টি আছে যে এই ছানাপোনারা যারা অর্ধশিক্ষিত মূর্খ অপদণ্ড, তারা গিয়ে এক সেকেন্ড তারা গিয়ে মুম্বাইতে গিয়ে এই বিবেক অগ্নিহোত্রী একটা অ্যাপয়েন্টমেন্টের জন্য ঘন্টা পর ঘন্টা বসে থাকবেন না? এবং আমার কথা আমি তো দেখেছি, আমি তো নাম করে বলছি, স্বস্তিকা মুখার্জিকে তো দেখলাম এখানে বসে এত আন্দোলন করে তিনি একের পর এক মানে কাজের জন্য বসে আছেন মাটিতে কামড়ে। আমি আপনাকে এই কথা বলছি, আমি বলছি এই বিদ্বেষটা চলছে, বাবা বল থেকে এখনো পর্যন্ত বিদ্বেষের কথা বলছে। ফেসবুক পোস্ট, এক সেকেন্ড দিদি, একটু 1 মিনিট ইন্টারাপ্ট করছি, এটা হচ্ছে রিদ্ধি সেনের ফেসবুক পোস্ট, আপনারা দেখুন নিজেরা, আমি দেখাচ্ছি, এতে উমর খলিদ তার সম্পর্কেও অ্যাপ্রিসিয়েট করেছে। কোন দিনে করেছে আপনি ভাবুন, কোন দিনে? না স্বাধীনতা দিবসের দিন, এন্ড এটা এখনো এক্সিস্ট করছে। না না আমি আসছি, আপনি ভাবুন, দেখুন তার কাছে আপনি কি আশা করেন? অনির্বাণকে নিয়ে কথা হচ্ছিল, অনির্বাণকে নিয়ে কথা, এখন ওর গান নিয়ে আমি কি বলবো? আগে ছিলাম শিল্পী, এখন ধরেছি গান, আগে ছিলাম শিল্পী, এখন ধরেছি গান, সনাতনীরা সব খারাপ, ভালো তালিবান, কি বলা যায় ওর গানকে নিয়ে? এটা কি কথা বলছে? আগে ছিলাম অভিনেতা, এখন ধরেছি গান, আগে ছিল, হ্যাঁ একদম, সনাতনীদের সব খারাপ, ভালো তালিবান। কারণ দেখুন কি সুন্দরভাবে হুলিগানিজম, আরে স্বরূপ বিশ্বাসের হুলিগানিজমে শেষ হয়ে যাচ্ছে একটা ইন্ডাস্ট্রি। কথা নেই কেন? জানতে কেন কথা নেই? অনির্বাণের গানের লাইনে যেমন ঘোষেদের নিয়ে বলা গেছে, তেমন বিশ্বাস ব্রাদার্সকে নিয়ে বলা যায়নি কেন? অনির্বাণের মুখ থেকে বেরোয়, আসলে তা নয়। বিষয়টা কি, অনির্বাণ কি চেয়েছেন, কেন অনির্বাণ সনাতন ধর্ম নিয়ে কথা বলেছেন? তার কারণ ও জানে যে তৃণমূলের দরজাটা ওপেন হবে বিজেপির বিরোধিতা করলে, এটাই তো রাস্তা। ও যদি বিজেপির বিরোধিতা করে তবেই তো ওদিকে স্বরূপবাবু অরূপবাবু দরজাটা খুলে দেবেন যে বাবা হয়ে গেছে, এবার এসো, আবার তুমি আবার একটা সিনেমা বানাও, আবার একটা ইয়ে হোক, আবার ভালো ভালো সিনেমা টিনেমা তৈরি হোক। সুতরাং এটাই তো দরজা। দেখুন, আমার পরিষ্কার কথা যে আমার রাজ্য পশ্চিমবঙ্গ, সেখানে আমাদের কৌশিক অধিকারী খুব সুন্দর একটা ইয়ে দিল যে 400-র মতন দল যারা গ্রান্ট পায়, এবং সেই গ্রান্ট পাওয়ার জায়গাতে আমরা যদি একটা ভিজিলেন্স রাখতে পারি, সেইটা খুব প্রয়োজন একদম। যে আর কিচ্ছু না, কারা করছেন, কিভাবে ব্যবহার হচ্ছে, কারা ব্যবহার করছেন, কারণ এটা খুব জরুরি। আমি খুব দায়িত্ব নিয়ে আপনাকে বললাম, প্রান্তিক অঞ্চলের অনেক থিয়েটার দল সামান্যটুকু এই সহযোগিতার জন্য বেঁচে আছেন তারা, তাই মুখের উপর দরজা বন্ধ করে দেওয়াটা উদ্দেশ্য নয়। দেখেনি কে সিপিএম কে অন্য দল করে, দেখার কথাও নয়, দেখার কথাও নয়। কিন্তু যখন কোভিডের সময় আমরা প্রত্যেকে, যারা আমরা কোভিডের সময় কাজ করেছিলাম, আমি নিজে 3টে বিধানসভাতে আমরা কমিউনিটি কিচেন চালিয়েছিলাম, যাদবপুর, সোনারপুর, দক্ষিণ আর টালিগঞ্জ মিলিয়ে। আমরা কিচ্ছু দেখিনি কে সিপিএম কে তৃণমূল কে বিজেপি। খাবার দরকার, খাবার দিয়েছি হাতে হাতে, এইটাই কাজ। আমি বিনায়কদার কাছে আসছি। বিনায়ক, তুমি যেখানে শুরু করেছেন আজকে আলোচনা বিদ্বেষ নিয়ে, এই বিদ্বেষের বাংলা, যে বাংলাকে আমরা বলি সাংস্কৃতিকভাবে এত এনরিচড, কবিতার ক্ষেত্রে, গল্পের ক্ষেত্রে, সাহিত্যের ক্ষেত্রে সবসময় বাংলা, আমি দেখেছি ভিন রাজ্যে গিয়ে, বিশেষত দিল্লি, নয়ডা, মুম্বাই গিয়ে দেখেছি বাঙালি মানে একটা আলাদা রেসপেক্টের জায়গা। মানে আচ্ছা, বাঙ্গালসে মানেই নিশ্চয়ই কবিতা লেখে, বাঙালি ছেলেমেয়েরা সবাই কবিতা লেখে, সবাই গল্প লেখে, হ্যাঁ, একটা হারমোনিয়াম পাওয়া যায়, একটা খাঙা হলেও পাওয়া যায় 100 বার। তো আপনি সাহিত্যিক, কবিতা লিখছেন, গল্প লিখছেন,
এই এত বিদ্বেষ কোথা থেকে চলে এলো? সব জায়গায় ওরা আমরা, সব জায়গায় ওরা আমরা, তোমারটা খারাপ আমারটা ভালো, আমাদেরটা ভালো তোমাদেরটা খারাপ, তোমাদেরটা ন্যারেটিভ সেট করছে, আমাদেরটা হচ্ছে মহান গণতন্ত্র। এই প্রত্যেক মুহূর্তে বিদ্বেষ, সিনেমার মধ্যে বিদ্বেষ, কবিতার মধ্যে বিদ্বেষ, সাহিত্যের মধ্যে বিদ্বেষ, সবের মধ্যে লবি ভাগ ভাগ হয়ে গেছে। এগুলো এজেন্ডা, এগুলো স্বাধীনতা, মানে এগুলোর মধ্যে কোথাও ফাঁস পড়ানো হচ্ছে, নিয়ন্ত্রণ করতে চাওয়া হচ্ছে, কোনটা চলছে বিনায়কদা? নমস্কার সোনালীকে ধন্যবাদ। আমি ভেবেছিলাম আজকে আমি বলার সুযোগ পাবো কিনা, কিন্তু আমি শুনছিলাম এবং আমার মনে হলো আলোচনাটা একটু বোধহয় মধ্যেখানে একটু ডিরেইলড হয়ে গেল, কিন্তু শুনছিলাম আমি মন দিয়ে। আমি একটি শব্দও বলিনি, আমি সংক্ষেপে কয়েকটি কথা বলছি, একটু শুনবেন। প্রথমেই আমি বলি যে অনেকের অনেক বক্তব্যের সঙ্গে একমত, আবার একমত কিছু বক্তব্যের সঙ্গে নই। তো দুটো মানুষ যদি পরস্পরের সব বক্তব্যের সঙ্গে একমত হয়, তাহলে তাদের মধ্যে একজনের না থাকলেও চলে, কারণ দুজনের তো থাকার দরকার নেই। অতএব শিল্প সাহিত্যের প্রধান কথাই হচ্ছে ভিন্ন মত হওয়া। ঠিক। এবার একটা জায়গায় আসি, সেটা হচ্ছে যে এই সংস্কৃতি মন্ত্রক এগুলো নিয়ে কথা হলো, এত কথা হলো, আমার মনে হয় খুব সহজেই এটা একটা ব্যাপার, এটার একটা বুঝিয়ে দেওয়া যায়। বেদের মেয়ে জ্যোৎস্না নামে একটি বাংলা ছবি যত মানুষ দেখেছেন, পথের পাঁচালী ছবিটি কিন্তু তত মানুষ দেখেননি। পথের পাঁচালী পশ্চিমবঙ্গ সরকারের প্রযোজনায় তৈরি হয়েছিল। তাহলে কোনো সরকার কি পথের পাঁচালীর মতো ছবি প্রযোজনা করবেন না? সেটা বেদের মেয়ে জ্যোৎস্নার মতো ছবি শুধু থাকবে মার্কেট ইকোনমির মতো, যদি পুরোপুরি মার্কেট ইকোনমির মধ্যে এই করা যায়। এটাও যেমন সত্যি, তেমনি এটাও সত্যি যে সরকারি টাকায় তৈরি সব ছবি তো পথের পাঁচালী হচ্ছে না। অনেক সি গ্রেড ডি গ্রেড ছবি কেবলমাত্র কানেকশন থাকার কারণে তৈরি হয়েছে, সব সরকারের আমলে তৈরি হয়েছে। এবার এই জায়গাটাতে পথের পাঁচালী বানানোর জন্য বা সোনার কেল্লা বানানোর জন্য সরকারকে এগিয়ে আসতে হবে, সেটা কংগ্রেস সরকার হোক, বিজেপি সরকার হোক, যে সরকার হোক। আবার ওই সরকারি বদান্যতায় অতি অখাদ্য কিছু সেটাকে বানিয়ে নেব, এটা হতে পারে না। যেমন মার্কেটটা পুরো বেদের মেয়ে জ্যোৎস্নার হাতে থাকতে পারে না। এটা আমার এই বিষয়ে মতামত। দ্বিতীয় একটি বক্তব্য বলি, যেটা কৌশিক বলছিল, এবং এটা ঘটনা যে এই যে জায়গাটা, মার্গারেট থ্যাচারের একটা অসামান্য কথা আছে, দে ইউজ আওয়ার ডেমোক্রেসি টু ডিস্ট্রয় আওয়ার ডেমোক্রেসি। আমাদের গণতন্ত্রকে ব্যবহার করে আমাদের গণতন্ত্রকে ধ্বংস করার জন্য। মূল প্রবলেমটা আমার মনে হয় এই জায়গাতে নয় যে একটা লোক কেন অন্য কথা বলছে। আমি ধরে নিলাম কিছুক্ষণের জন্য, যেটার প্রমাণ এখানে উঠে এলো একদম জলের মতো, যে কেন্দ্রের সরকার একটা ব্যাপারে কোনো দ্বিচারিতা করেনি, সে তার বিরুদ্ধে বা তার মতাদর্শ, যে মতাদর্শের জন্য সে ভোট পেয়েছে বা সরকার চালায়, তার একেবারে 180 ডিগ্রি বিপরীত যে মতাদর্শ, বা মতাদর্শ না একেবারে উৎসার যে জায়গাটা, সেটাকেও সে ধরা যাক, সে সবাইকে যখন টাকা দিচ্ছে তাকেও দিচ্ছে। আমার বক্তব্য হচ্ছে এখানে এই মতটা আসতেই পারে যে সরকারের তো সেটাই কাজ, সরকার কেন বিচার করবে। খুব আমি এইটা তর্কের খাতিরে এটা মেনে নিলাম। আপনি ভেবে দেখবেন, একটি ছেলে, তার নাম বোধহয় কৌশিক কর, সে কিন্তু তার রাজনৈতিক বিশ্বাসের জন্য তাকে নাটক থেকে বাদ দিয়ে দেওয়া হলো। তার মানে বিষয়টা এখানে নয় যে কেউ ভিন্ন কথা বলছে, আমার কথা হচ্ছে ভিন্ন কথা বলার অধিকার সে চাইছে, যে অন্য কাউকে ভিন্ন কথা বলতে দেবে না। আমি একটু শেষ করে নিই, আমি একদম বলিনি। যে অন্য কাউকে ভিন্ন কথা বলতে দেবে না, সে বলছে আমাকে ভিন্ন কথা বলতে দাও। মানবাধিকার তো মানুষের জন্য হবে, মানবাধিকার কি হায়নার জন্য, পাইথনের জন্য, নেকড়ের জন্য হবে? যে ডেমোক্রেসি মানে, যে ফরাসি দার্শনিকের সেই বিখ্যাত কথা মানে যে আপনি যা বলছেন আমি তা সমর্থন করি না, কিন্তু আপনি যাতে বলতে পারেন আমি তার জন্য প্রাণ দিয়ে লড়বো, এটা যে মানে সে বলতে পারে ভাই আমার কথাটাও শোনো। রবীন্দ্রনাথের শান্তিনিকেতনে একটা সময় ইউনিফর্ম চালু হয়েছিল, তখন সুখময় শাস্ত্রী বলে একজন সংস্কৃত পণ্ডিত ছিলেন, তিনি বলেছিলেন গুরুদেবের কাছে গিয়ে, গুরুদেব আমি চাকরিতে ইস্তফা দিলাম। বললেন কেন? বললো আমি তো সেলাই করা বস্ত্র পরি না, আপনি যখন এই নিয়ম করেছেন আমাকে ছেড়ে দিন। তখন রবীন্দ্রনাথ বললেন না, সবার জন্য নিয়ম, আপনার জন্য নিয়ম নয়, আপনি যেটা মানেন সেটাই মানবেন। তো যিনি আমাকে বলছেন যে ভিন্ন কথার অধিকার, ভিন্ন রুচির অধিকার, ভিন্ন মতের অধিকার, তিনি কি ভিন্ন মত দেন? তিনি কি ভিন্ন মতের একটি সিনেমাকে, ধরে নিলাম সেটা প্রোপাগান্ডা সিনেমা, অত্যন্ত খারাপ একটি সিনেমা, বার্নার্ড শ বলেছিলেন অল আর্ট অ্যান্ড লিটারেচার এভরিথিং ইজ প্রোপাগান্ডা, সবটাই প্রোপাগান্ডা। উৎপল দত্ত প্রোপাগান্ডায় বিশ্বাস করতেন, বার্নার্ড শ থেকে উৎপল দত্ত, তারা সবাই প্রোপাগান্ডায় বিশ্বাস করতেন। একটা প্রোপাগান্ডিস্ট সিনেমা, খুব বাজে একটি সিনেমা, আপনি সেটা দর্শককে বিচার করতে দিন, কেন দেখবেন না? আপনি সেটা বিচার করতে দেবেন না। আমি কোন সিনেমা দেখবো, আমি কোন কবিতা পড়বো, আমি কোন গল্প পড়বো, আমি কোন নাটক দেখবো, এটা আমি ঠিক করব। এবার এই জায়গাটা থেকে যিনি দেবেন না,
আমার কথাটা হচ্ছে সত্যজিৎ রায়ের একটি অসামান্য সিনেমা আছে কাপুরুষ মহাপুরুষ, যেখানে বিরিঞ্চি বাবা দুদিকে হাতটা একটা আঙুল এরম যায়, একটা আঙুল এরকম যায়। অতএব আমি যখন কথা বলবো তখন আমার গণতান্ত্রিক অধিকারটা চাই, আর অন্য যখন কথা বলবে তখন আমার স্বৈরতান্ত্রিক অধিকারটা চাই। দুটো তো একসঙ্গে চলতে পারে না। একটা কথা বলে শেষ করি, এই যেটা বললেন এটা কিন্তু না, আপনি যে কোনো মতবাদের হতে পারেন, কিন্তু এটা জর্জ সোরস বা কার ফান্ডেড জানি না, ভারতের সংস্কৃতি, আমি ভারতের সংস্কৃতি বলবো, এটা শুধু ধর্মীয় সংস্কৃতি নয়, কারণ ধর্মীয় সংস্কৃতি হলে এটাকে ছোট করা হয়। পৃথিবীতে বেদ, গীতা, উপনিষদের মতো এমন কোনো গ্রন্থ নেই যা ধর্মে হিন্দুর থেকে বেশি যারা ধর্মে হিন্দু নন তারা পড়েছেন। জার্মানিতে যে সংস্কৃত চর্চা হয়, যত টাকা তার পেছনে ঢালা হয়, শুধু প্রযুক্তির পেছনে জার্মানি টাকা ঢালে না, কিন্তু যে সংস্কৃত চর্চাতে জার্মানিতে যত টাকা ঢালা হয় তত টাকা ভারতবর্ষে ঢালা হয় না। তো ম্যাক্স মুলার থেকে রোমারোলা, অসংখ্য ভারতবিদ ইউরোপে ছড়িয়ে আছেন। তো আমার কথাটা হচ্ছে এই ভারতীয় সংস্কৃতিকে অবমাননা করা, তাকে ছোট করার একটা ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল চক্রান্ত সারাক্ষণ চলছে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, পাতাল লোক বলে একটি খুব জনপ্রিয় ওটিটি, সেখানে নায়িকার কুকুরের নাম সাবিত্রী। আপনি এটা কল্পনা করতে পারেন, সেই বাঙালি নায়িকা, বাঙালি অভিনেত্রী, সে কুকুরকে ডাকছে সাবিত্রী বলে। এটা কিন্তু খুব চট করে হয়ে যায় না, এটা ভেবে করা হয় যে এমনভাবে করো, এমনভাবে তাদের করো। ঠাকুরমশাই আপনার কাঁধে একটা কুকুর, ঠাকুরমশাই আপনার কাঁধে একটা কুকুর, সেই গল্পটা আমরা সবাই পড়েছি না, ঠাকুরমশাই পাঁঠা নিয়ে যাচ্ছে, তাকে কনস্ট্যান্ট বলা হচ্ছে কাঁধে একটা কুকুর, তুমি তোমার বাবাকে অসম্মান করো, তুমি তোমার ঠাকুরদাকে অসম্মান করো, তুমি তোমার সবাইকে অসম্মান করো। আজকে পশ্চিমবাংলার গ্রামে গ্রামে, বিশেষত এই পশ্চিমবঙ্গীয় গ্রামে গ্রামে, যাদের আমি ঘটিদের একটা ইনহারেন্ট কালচার হচ্ছে বছরে একদিন গরুকে মালা পরিয়ে পুজো করা, তার কপালে সিঁদুর দেওয়া। আজকে যদি কোনো হাওড়া বা মেদিনীপুরের মানুষ এটা করে, তাকে একটি রাজনৈতিক রঙে দাগিয়ে দেওয়া হবে, তার সংস্কৃতিটা তাকে ভুলিয়ে দেওয়া হবে। তো এইটা কখনো দেশীয় সংস্কৃতি ভুলিয়ে দেওয়া হয়েছে, এটা আলাদা করে ন্যারেটিভ তৈরি হয়েছে। কুকুরের নাম, সেটাই বলছি, কখনো কুকুরের নাম সাবিত্রী রেখে, কখনো তার 500 বছরের পুরনো রীতি রেওয়াজ করলেই তুমি কি ওই দলের এটা বলে। এই জায়গাটা আমার মনে হয় সবচেয়ে বড়, আমি শেষ করছি 10 সেকেন্ডে, সবচেয়ে বড় প্রবলেম এখানটায়, যে ওই বিরিঞ্চি বাবার মতো নিজের ক্ষেত্রে সম্পূর্ণ স্বৈরাচারী, সে অন্য ক্ষেত্রে নিজের ক্ষেত্রে গণতান্ত্রিক আশা করে। এইটা কিভাবে সম্ভব? আপনি একই সঙ্গে স্বৈরাচারী এবং গণতান্ত্রিক দুটো একসঙ্গে কি করে হতে পারেন? এইটা আমার মনে হয় এইটাই আজকে ভেবে রাখার দরকার। এই হিপোক্রেসিটা নিয়ে আমি মনে হয় কি, যেটা আমি বলতে চাইছিলাম সেটা আমাদের আলোচনা আজকে উঠে এসছে। শুরু করেছিলাম বিদ্বেষ দিয়ে, আসলে বিদ্বেষের নেপথ্যে রয়েছে হিপোক্রেসি। আমার সব ভালো, তোমার সব খারাপ, এবং এই হিপোক্রেসি, এই বিদ্বেষের বীজটা আজকে রাতারাতি তৃণমূলের আমলে বপন করা হয়নি। এটা চলছে বিগত 34 বছর ধরে, তার সঙ্গে অ্যাড হয়েছে, সংযুক্ত হয়েছে 2011 সাল থেকে 2025 সাল পর্যন্ত। আমি বলছি এটা খুব বিখ্যাত একটা তত্ত্ব নোয়াম চমস্কি, যেটা ম্যানুফ্যাকচারিং ডিসেন্ট। ম্যানুফ্যাকচারিং ডিসেন্টের বক্তব্যটা হচ্ছে, আমাদের ছোটবেলায় আমরা মারপিট করলে বাড়ির একটা কাকা বা পিসি থাকতো না, কেউ নালিশ করতে এলে সে দুটো ঘা দিয়ে দিত যাতে বাইরের লোকেরা ঘা দিতে না পারে। অতএব আমি শাসক দলের কৃপা পাওয়ার জন্য আমি একটি শব্দ, উনি রাগ করবে বলে আমি পুরোটা 10 মিনিটের মধ্যে 9 মিনিট 45 সেকেন্ড রাখছি আমি অন্যদের ক্ষেত্রে, আর আমি 15 সেকেন্ড একটু ছুঁয়ে যাচ্ছি, দেখাচ্ছি আমি কত নিরপেক্ষ। এটা নয়, এটা হচ্ছে আমার এগেনস্টে অনেক ক্ষোভ হয়েছে, তুমি বাবা আমার চামচা হয়ে আমার ক্ষোভ খুব প্রকাশ করে, তাহলে বাইরের লোকেরা বলবে। এই ওষুধে তো কাজ হয়েছে। এখানে শঙ্কর এখন হাত তুলছেন আর সুদীপ্ত গুহ, এক এক লাইন করে আমি নিয়ে শেষ করবো। শঙ্কুদেব, দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার সবথেকে বেশি ক্যাম্পেইন করেন কে কি খাবেন, কে কি পরবেন, কে কি দেখবেন, এ ব্যাপারে স্বাধীনতা রাখা উচিত। কে কি পুজো করবেন, কে কি পুজো করবেন, এটা নাকি আমাদের বিরুদ্ধে সবথেকে বেশি অভিযোগ ওঠে। কিন্তু আপনি লক্ষ্য করে দেখবেন যে আমাদের এগেনস্টে প্রোপাগান্ডা, আমি একদম প্রোপাগান্ডাই বলছি, একাধিক ছবি, ইভেন গুজরাট নিয়ে একাধিক ছবি। আমাদের সেন্সর বোর্ড, আমাদের সরকার চলছে, ইন্ডিপেন্ডেন্ট সেন্সর বোর্ড পাস করেছে, কিন্তু একটা ছবি বাংলার কি এমন সাবজেক্ট, আজকে তো এটাতে আমাদের আরো ইন্টারেস্ট বেড়ে গেছে যে আমরা জানতে চাই যে কি আছে। এবং আমি একমত যে দর্শক ঠিক করবে ভাই কোন ছবি দেখবেন আর কোন ছবি ফেলে দেবেন, আপনি কে এটা ঠিক করে দেবেন? একেই তো ফ্যাসিজম বলে। এই ফ্যাসিজমটা চলছে। আমি সুদীপ্ত গুহর কাছে আসবো। সুদীপ্ত, একটা কথা বলুন, এত যে ফ্যাসিজমের কথা বলছি আমরা, কালচারাল ফ্যাসিজম আর কালচারাল মার্কসিজম, আমি তখন দেখতে পাচ্ছি আলোচনা শেষে দুটোই হচ্ছে এপিঠ আর ওপিঠ মুদ্রার, এপিঠ আর ওপিঠ। কারণ কালচারাল মার্কসিজমই একটা কথা বলছে, আমি যা করছি সেটাই শ্রেষ্ঠ ভাই, উল্টো দিকটা আর কিছু নেই। এবং সেই জন্য বোধহয় সরকার বদলের সঙ্গে সঙ্গে সবাই, অধিকাংশ শিল্পী, অভিনেতা, অভিনেত্রী, বুদ্ধিজীবীরা, তারা লাল জার্সিটা ছেড়ে কি অবলীলায় তৃণমূলের
ঘাসফুল জার্সি পরে নিয়েছেন। সুদীপ্তদা একদম শেষ জাস্ট 2 লাইনে শেষ করতে বলবো। কালচারাল মার্কসিজম কালচারাল ফ্যাসিজমের থেকে অনেক বেশি ডেঞ্জারাস। আপনি যদি রাশিয়া বা চীনে দেখেন বা অন্যান্য আপনি ইস্ট ইউরোপের কান্ট্রি দেখেন, বা সবচেয়ে কাছাকাছি এখন উদাহরণ হলো উত্তর কোরিয়া। আপনি ওখানে ভাবা যায় না, উত্তর কোরিয়াতে আপনি যদি কোনো রিল নিয়ে এসে একবার চালান এবং গভর্নমেন্ট জানতে পারে, সঙ্গে সঙ্গে আপনাকে ফাঁসি দিয়ে দেওয়া হবে। ফলে ফ্যাসিজমের ধারে কাছে, মানে আমি বলছি মার্কসিজমের ধারে কাছে ফ্যাসিজম এখনো স্বপ্নে যেতে পারেনি। মার্কসিজম পৃথিবীর যত তত্ত্ব আছে, যতই আছে, সবচেয়ে জঘন্য তত্ত্ব এবং মানে সম্পূর্ণ মানবতা বিরোধী। দুঃখের বিষয়, এই মার্কসিজম আমাদের এখানে 48 বছর রাজত্ব করছে এবং তার সর্বশেষ ফলাফল হলো এই বেঙ্গল ফাইলস। আর একটা লাইন জাস্ট বলি, বেঙ্গল ফাইলস আটকানোর কারণ হলো এই একটা সিনেমা উত্তর দেয় যে দেশভাগ কেন হয়েছিল। আর এটা বাংলা শাসক দল, বাংলার লেফটিস্টরা, তারা আমাদের হিন্দু বাঙালিদের জানতে দিচ্ছে না, যাতে নাকি আগামী দিনে বাঙালি হিন্দুরা এক না হতে পারে। সেই জন্যই দেশ স্বাধীন হয়ে গেল। 42 পড়লাম, তারপরে 47 পড়লাম, মাঝখানে 45-46 বেশি রাখার দরকার হয়নি। সময় একদম শেষ, কিন্তু সময় একদম শেষ। সর্বরিত আমি একটাই কথা শুধু বলবো, বেঙ্গল ফাইলসের ব্যাপারে যে কথাটা সব থেকে বেশি আসছে, এটা নাকি সন্ত্রাস ছড়াবে। তো আমার কথা হচ্ছে যে তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্র, তিনি দাঁড়িয়ে বলছেন পার্লামেন্টের অভ্যন্তরে, তিনি দাঁড়িয়ে বলছেন স্বরাষ্ট্রমন্ত্রীর মুন্ডু কেটে টেবিলে রাখবো। এর থেকে সন্ত্রাস কি হতে পারে? এর থেকে কি সন্ত্রাস হতে পারে? এইটা নিয়ে আলোচনা না করাই ভালো। না না, মহুয়া মৈত্র বলেছেন 71-এর আগে পর্যন্ত বাংলা একই ছিল, ভারতে সব ছিল, অখণ্ড বাংলা ছিল। মহুয়া মৈত্রর ইতিহাস জ্ঞান নিয়ে এতটাই হাস্যকর, মানে আমার হাসি পাবে এখন, আলোচনা না করা ভালো। শেষ করছি, আমি এক লাইনে শেষ করব। সময় শেষ। বিনায়কদা খুব ইম্পর্টেন্ট একটা কথা বলেছেন, যে একটা প্রোপাগান্ডা করার ইন্টারন্যাশনাল টিম, তারা কন্টিনিউয়াসলি লেফটিস্টদের সাথে লেগে থেকে এটা অপারেট করছে। এবং আপনি দেখবেন বহু বাংলা ছবির ডিরেক্টর যারা লেফটিজম ফলো করেন, আমি নাম করতে চাই না, তাদের ছবিতে কায়দা করে একটু বাংলাদেশ উস্কে দেওয়া, একটু সনাতনী বিরোধিতাকে উস্কে দেওয়া। কই তার বেলা তো এই সরকার চুপ করে থাকে, কোনো অ্যাকশন নেয় না। তখন স্বাধীনতা। আমি একটা পয়েন্ট শুধু বলছি, একটা ব্যাপারে আমি একমত। এই 46 নিয়ে ছবিটা যদি কোনো বাঙালি বড় মাপের পরিচালক করতেন, আপনি বললেন যেটা, যে তাহলে তিনি বিবেক অগ্নিহোত্রীর থেকে আরো ভালো বানাতে পারতেন, কারণ তিনি বাঙালির নুয়ান্সগুলো আরো এই হতে পারতেন। এক্ষেত্রে একটাই কথা বলবো, কেষ্টা নিজের দিদি যদি কেষ্টাকে দুমুঠো ভাত দিত, তাহলে তো শরৎচন্দ্রের মেজ দিদি লেখার দরকার পড়তো না। কেষ্টা নিজের দিদি কেষ্টাকে ভাত দেয়নি কেন? এখন শরৎচন্দ্রকে দায়ী করে লাভ নেই, আপনি মেজ দিদি কেন লিখছেন? কেষ্টা নিজের দিদিকে কেষ্টাকে ভাত দিতে বলুন। সময় একদম শেষ। প্রত্যেকে ধন্যবাদ জানিয়ে আজকের এই মেগা শো, মেগা ডিসকাশন এখানেই শেষ করছি। আপনার সঙ্গে থাকুন এবং এই বিদ্বেষের বিরুদ্ধে নিজেদের মানসিকভাবে তৈরি করুন। কোনো রকমের বিদ্বেষ এই দেশে, এই রাজ্যে জায়গা দেবেন না। ভাষা নিয়েও নয়, কালচার সংস্কৃতি নিয়েও নয়, সিনেমা সাহিত্য গল্প নিয়েও নয়, প্লিজ। সময় শেষে একটা বিরতি নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। চায়ের আসল স্বাদ শুধু MDHT+ থেকেই আসবে। মাথায় দেখো লবঙ্গ, এলাচ দিয়ে ভরপুর MDH T+ মশলা। MDH